সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাই S19 ইডু সেন্টারে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যেটা টপিক নিয়ে এসেছি, ক্লাস 12 4th সেমিস্টারের দর্শন সাবজেক্টের ক বিভাগের দ্বিতীয় অধ্যায় ও তৃতীয় অধ্যায়। সেই অধ্যায় দুটি হচ্ছে নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য আর নিরপেক্ষ বচনের ভেনচিত্র। একসঙ্গে আমাদের আজকে দুটো অধ্যায় হয়ে যাবে। তো তোমরা সুন্দর করে ভিডিওটা দেখো, ভালোভাবে মন দিয়ে বুঝো। তো আজকে চালু করব। আর এটা হচ্ছে বুলীয় ভাষ্য ভেনচিত্র অধ্যায়। তো জর্জ বুল একটা দার্শনিক, আধুনিক দার্শনিক, আর ভেন একটা দার্শনিক। সমীকরণ তৈরি করেছিল জর্জ বুল, আর চিত্রটা তৈরি করেছিল জর্জ ভেন। তারা দুজনই নিরপেক্ষ বচন এ ই আই ও বচনের বুলীয় সমীকরণ আর ভেনচিত্র তৈরি করেছে। তো জেনে নেব শ্রেণী কি। ভেনচিত্রে যে আসবো শ্রেণী কথা আসবে। তো শ্রেণী মানে বোঝাচ্ছে একই জাতের বা একই দলের সমষ্টিকে বলা হয় শ্রেণী। তো এখানে আমরা সংজ্ঞা যাব না, লজিকে ঢুকবো, ওই জন্য আমরা বুঝবো শ্রেণী মানে কাকে বুঝাবে। উদ্দেশ্য পদ, কোন পদ? উদ্দেশ্য পদ কিন্তু বিধি পদ। কিন্তু পরে বলছি উদ্দেশ্য পদ আর বিধি পদ। উদ্দেশ্য পদকে ইংলিশে বলা হয় সাবজেক্ট, কি বলা হয়? আর বিধি পদকে বলা হয় প্রেডিকেট। তো আমরা নিব উদ্দেশ্য পদকে ভাববো এস, বিধি পদকে ভাববো টি। এবার যদি বলি শ্রেণীর গুণফল কাকে বলে, তো উদ্দেশ্য পদ ইন্টু বিধেয় পদের গুণফলকে বলা হয় কি? শ্রেণীর গুণফল। শ্রেণীর গুণফল। তো শ্রেণীর গুণফল হিসাবে কি আসবে? এসপি। কি আসবে? এসপি। তো শ্রেণী মানে কাকে, কোন কোন পদ বলবো? উদ্দেশ্য পদ, বিধেয় পদ। বুঝা গেল? তো শ্রেণী মানে কোন পদকে নির্দেশ করবে? উদ্দেশ্য পদ আর বিধেয় পদ। ভেরি গুড। এবার যদি বলি শ্রেণীর গুণফল, এর মানে কি? উদ্দেশ্য পদ ইনটু বিধেয় পদ। এর মানে এস আর পি। এস পি কে বলবো কি? শ্রেণীর গুণফল। বুঝা গেল? ফার্স্ট স্টেপ বুঝা গেছে। এবার দেখো সেকেন্ড। শ্রেণী দুই প্রকারের। কয় প্রকারের? দুই প্রকারের। একটা শূন্য শ্রেণী বা অসাত্ত্বিক শ্রেণী, একটা অশূন্য শ্রেণী বা সাত্ত্বিক শ্রেণী। মনে থাকবে? তাহলে শ্রেণীর কয় প্রকার? কি কি? শূন্য আর অশূন্য শ্রেণী। বুঝা গেল? এবার দেখো শূন্য শ্রেণী কাকে বলবো? শূন্য মানে কি? জিরো। শূন্য মানে কি? জিরো। যে শ্রেণীর একজনও কি থাকবে না? সদস্য থাকবে না। কমপক্ষে একজনও কি থাকবে না? সদস্য থাকবে না। তাকে বলবো কি? শূন্য শ্রেণী। শূন্য মানে তো বুঝতে পারছি জিরো, কিছু নাই। যে শ্রেণীর একজনও সদস্য থাকবে না তাকে বলবো কি? শূন্য শ্রেণী। আর অশূন্য শ্রেণী কাকে বলবো? এর বিপরীত। দেখো শূন্য মনে থাকলে অশূন্য মনে থাকবে, সম্পূর্ণ এর বিপরীত লিখবো। পরীক্ষাতে আবার আছে সংজ্ঞা। তোমরা ভাবছো কি আমি লজিক করাবো, তো সংজ্ঞা কেন বলছি, নাহলে বুঝতে পারবো না। যে শ্রেণীতে বাস্তবে একজনও কি থাকবে? কমপক্ষে একজন সদস্য সদস্য থাকবে, তাকে বলবো কি? ড্যাশ, মানে অশূন্য শ্রেণী। এর মানে কি? এখানে অশূন্যতে সদস্য থাকবে আর শূন্যতে সদস্য থাকবে না। তো এবার কথা হলো কোন কোন বচনে শূন্য শ্রেণী হয়? এ ই বচনে। এ ই বা সামান্য বচনে কি হয়? শূন্য শ্রেণী। সামান্য বচনে কি হয়? এ আর ই বা সামান্য বচনে কি থাকে না? সদস্য থাকে না। কি থাকে না? ওই জন্য এ ই বা সামান্য বচনকে বলা হয় শূন্য শ্রেণী। তাহলে এ এর পরে আর কয়টা বচন আসছে? দুইটা, আই আর ও। এই জন্য আই আর ও বচনে কি থাকছে? সদস্য থাকছে কমপক্ষে একজন। ওই জন্য আই আর ও কে কি বলা হচ্ছে? অশূন্য শ্রেণী। তো এখানে কোশ্চিন আসবে শূন্য শ্রেণী কোন বচনে হয়ে থাকে? এ ই বা সামান্য বচনে। এ ই বা, আর অশূন্য শ্রেণী কোন বচনে হয়ে থাকে? আই ও বা বিশেষ বচনে। বুঝা গেছে? এবার থার্ড দেখো, যারা শূন্য তার কোনো অস্তিত্ব থাকবে না। তার কোনো, কে শূন্য শ্রেণী বচন? কে কে শূন্য? কে কে? এ আর ই। এ আর ই কি? শূন্য। তো শূন্য শ্রেণীর অস্তিত্ব থাকবে না। তো এ ই বচনের কোনো অস্তিত্বমূলক তাৎপর্য থাকবে না। শূন্য শ্রেণীর কি থাকবে না? অস্তিত্বমূলক তাৎপর্য থাকবে না, কারণ এর সদস্য নেই। কার অস্তিত্বমূলক তাৎপর্য থাকবে?
আই ও বা বিশেষ বচনে অস্তিত্বমূলক তাৎপর্য থাকবে বা অশূন্য শ্রেণীর অস্তিত্বমূলক তাৎপর্য থাকবে। যদি কোশ্চিন হয় কোন শ্রেণীর অস্তিত্বমূলক তাৎপর্য নেই, অ্যান্সার লিখবো শূন্য শ্রেণীর। কার নেই? এবার যদি বলে কোন বচনের অস্তিত্ব নেই, এ ই বা সামান্য বচনে, বুঝা গেল? এবার যদি বলে শ্রেণী বলবে তখন এদের নাম বলবো। অস্তিত্বমূলক তাৎপর্য আছে মানে এদের একজন সদস্য আছে। কোন শ্রেণীর? ভেরি গুড। এবার যদি বলি কোন শ্রেণীর অস্তিত্বমূলক বা সরি কোন বচনে অস্তিত্বমূলক তাৎপর্য আছে, আই ও বা বিশেষ বচনে, বুঝা গেল? এটা বুঝে গেছো? এবার তোমরা আমি লজিকে যাব। তো লজিকে যাওয়ার আগে সাধারণভাবে বুঝবো। সাধারণভাবে শূন্য শ্রেণীর একটু নিয়ম আছে, অশূন্য শ্রেণীর একটা নিয়ম আছে। তো শূন্য শ্রেণী যদি হয়, শূন্য শ্রেণী যদি হয় তাহলে বৃত্তের মধ্যে ছায়া ছায়া মানে এইভাবে কালিকর দিতে হয়, তাকে বলা হয় ছায়া বৃত্ত। হ্যাঁ, ছায়া বা দাগ দিতে হবে। কোন শ্রেণী হলে বৃত্তের মধ্যে দাগ দিতে হবে? শূন্য শ্রেণী হলে। তা শূন্য শ্রেণী যদি হয় মনে রাখতে হবে শূন্য শ্রেণী হলে বৃত্তের মধ্যে কি দিতে হবে? দাগ। কি দিতে হবে? আর দাগ মানে নাই, দাগ মানে নাই। আর অশূন্যের নিয়মে কি বলছে? অশূন্য শ্রেণী যদি হয় তো বৃত্তের মধ্যে ক্রস দিতে হবে। বৃত্তের মধ্যে ক্রস, এর মানে আছে। ক্রস মানে এখানে বুঝাবে আছে, কিন্তু এর মানে না। আমরা সাধারণভাবে বুঝি কি ক্রস মানে কিছু নাই, কেটে দিছি, কিন্তু এখানে না। ক্রস মানে কাকে নির্দেশ করবে? অশূন্য। কাকে নির্দেশ করবে? তো অশূন্য যদি হয় বা সদস্য থাকে, অশূন্য বা সদস্য থাকলে বৃত্তের মধ্যে কি দিতে হবে? ক্রস চিহ্ন। এই যে ক্রস চিহ্ন, এর মানে বুঝাচ্ছে এর সদস্য আছে। আর দাগ, বৃত্তের মধ্যে দাগ দিব তখন শূন্য শ্রেণী ভাববো, এর সদস্য নেই। দাগ থাকবে, এটা একটা কথা মাথায় একবারে প্রবেশ করেই নাও। যখনই বৃত্তের মধ্যে দাগ দিতে হবে তখনই বলবো শূন্য। শূন্য শ্রেণী হলে বৃত্তের মধ্যে কি দিতে হবে? আর অশূন্য শ্রেণী হলে বা সদস্য থাকলে বৃত্তের মধ্যে কি দিতে হবে? ক্রস চিহ্ন দিতে হবে। বুঝা গেল? আবার বলছি, শূন্য হলে বৃত্তের মধ্যে দাগ, এর মানে নাই সদস্য। আর সদস্য থাকবে অশূন্য। সদস্য থাকবে কোথায়? অশূন্যতে। তো সদস্য থাকলে বৃত্তের মধ্যে কি চিহ্ন দেব? ক্রস চিহ্ন। বুঝা গেল? এবার আরেকটা জিনিস মনে রাখো, শূন্য শ্রেণী হলে ওর চিহ্ন কি বসাবো? ইকুয়াল টু জিরো, মানে সমান জিরো। শূন্য শ্রেণীর চিহ্ন কি বসাবো? ইকুয়াল টু বা সমান জিরো। বলো আরে, এর মানে নাই। এটা সমান জিরো লিখবো বা ইকুয়াল টু জিরো, তখন ভাববো নাই, এর মানে নাই। আর অশূন্য শ্রেণীর চিহ্ন কি বসাবো? এই যে দেখো, এটাকে বলা হয় ইকুয়াল টু দিয়ে তার ভিতরে একটা দাগ দিবা, একে বলা হয় নট ইকুয়াল টু। কি বলা হয়? নট ইকুয়াল টু সমান জিরো। নট ইকুয়াল টু জিরো মানে এর সদস্য আছে। তো বলো অশূন্য শ্রেণীর চিহ্ন কি বসাবো? টু জিরো। নট ইকুয়াল টু জিরো মানে এর জিরো নয়, মানে সদস্য আছে, এর মানে বুঝাবে আছে। তো আছে চিহ্ন কি বসাবো? জিরো। এর মানে এটা কার ক্ষেত্রে ইউজ হবে? অশূন্য। আর শূন্য শ্রেণীর ক্ষেত্রে কি ইউজ হবে? বুঝা গেল? এ পর্যন্ত বুঝা গেছে? আর বৃত্তের মধ্যে দাগ হবে কখন? শূন্য শ্রেণী হলে, সদস্য থাকবে না তখন। আর বৃত্তের মধ্যে ক্রস চিহ্ন হবে কখন? অশূন্য শ্রেণী। আমি এখনই লজিকে যাব, তার আগে পরীক্ষাতে আসবে শূন্য শ্রেণী বা শূন্য গর্ভ শ্রেণী অসাত্বিক কাকে বলে। তো শূন্য শ্রেণী কাকে বলে? যার সদস্য একজনও থাকে না তাকে বলা হয় শূন্য, আর এর সদস্য থাকে তাকে বলা হয় অশূন্য। এটা পড়লে ওটা মনে থাকবে। এই বা সামান্য বচনে শূন্য হয়, আই ও বা বিশেষ বচনে অশূন্য হয়। শূন্য শ্রেণীর অস্তিত্বমূলক তাৎপর্য নেই, কিন্তু অশূন্যের অস্তিত্বমূলক তাৎপর্য আছে। শূন্য শ্রেণী হলে বৃত্তের মধ্যে দাগ দিতে হবে, আর অশূন্য হলে বৃত্তের মধ্যে ক্রস চিহ্ন হবে। শূন্য হলে চিহ্ন কি বসাবো? ইকুয়াল টু জিরো। আর অশূন্য হলে চিহ্ন কি বসাবো? বুঝা গেছে এই পর্যন্ত? তারপরে আমি লজিকে প্রবেশ করছি, দেখো এবার। বলছিলাম কি, শূন্য শ্রেণী তো জানলাম, এবার লজিক করব। তো আগেই বললাম
কি সদস্য না থাকলে বৃত্তের মধ্যে কি দিতে হবে? শূন্য শ্রেণীতে দাগ, আর সদস্য থাকলে বৃত্তের মধ্যে ক্রস। এবার দেখো, এবার পরীক্ষাতে কিভাবে আসবে দেখো, উদাহরণ দেখো, উদাহরণ দেখো, পরি নেই, পরি নেই, ভূত নেই, নেই বলছে, এর মানে কি? শূন্য। হ্যাঁ, তো এখানে দেখো শ্রেণী দুটা পদ নিয়ে উদ্দেশ্য বিধেয় নিয়ে গঠিত হয়, শুধু উদ্দেশ্য পদ থাকতে পারে, তাও কোন পদ? এখানে কি দুটা পদ আছে? একটি পদ আছে। কটি পদ আছে? দেখো, পরি কটি পদ? একটি পদ। তো এই একটি পদ থাকলে কি লিখবো সাংকেতিক আকারে? এস। কি লিখবো? তাহলে পরিটা কি হবে? এস। আর নেই, নেই চিহ্ন কি বসাবো? নাইয়ের চিহ্ন, নাইয়ের চিহ্ন ইকুয়াল টু জিরো, মানে সমান জিরো। আর আছের চিহ্ন কি বসাবো? জিরো। বুঝা গেল? নেই তো সমান কি বসাবো? জিরো, না? তো এই যে সমীকরণটা যে আবিষ্কার করেছে সেটাকে বলা হয় জর্জ বুল। কি বলা হয়? বুল, দার্শনিক বুল। আর চিত্রটা যে বানাবো, চিত্রটা এই যে চিত্র দেখছো না, এই ধরনের চিত্র যে বানিয়েছে তাকে বলা হয়, সে দার্শনিক হচ্ছে ভেন, তার নাম অনুসারে ভেন চিত্র বলা হচ্ছে। হ্যাঁ, তো দেখো পরি নেই আসলে পরীক্ষাতে ধরো, তো এবার পরি এর প্রতীকী আকার কি লিখবো? প্রতীকী আকার, প্রতীকী আকার। তাহলে পরি সমান সমান কি? এস। একটি পদ আছে, একটি পদ থাকলে এস। তো এবার প্রতীকী আকার লিখি, এস আছে না? এস। নাইয়ের চিহ্ন কি? সমান জিরো, নট ইকুয়াল টু জিরো। হয়েছে? হ্যাঁ, এবার পরিণের প্রতীকী আকার এস, পরিমাণে এস, একটা উদ্দেশ্য পদ। আর নের চিহ্ন কি বসিয়ে দিব? এটা হয়ে গেল। এবার ভেন চিত্র বানাবো, চিত্রটা কি হবে? চিত্রটা কি হবে? তো এখানে কটি পদ আছে রে? একটি পদ। তো একটি পদ থাকলে একটা বৃত্ত হবে, দুটি পদ থাকলে দুটি। তো একটি পদ আছে, দেখো একটি পদ, ওই জন্য একটা বর্গক্ষেত্র বা বক্স তৈরি করব এভাবে। হ্যাঁ, চিনতে পারছো? তারপরে এখানে দিব কি? এস, মানে বৃত্ত, বক্সের মধ্যে বৃত্ত। একটি পদ থাকলে বক্সের মধ্যে একটাই বৃত্ত হবে। এই বৃত্তটা কোন পদ? এস পদ। কোন পদ? ভিতরেও লিখতে পারো, কারণ ভিতরে কাজ হবে। কোন পদ? তো এই তোমরা তখন কি করবা? এই যে বক্সের বাইরের বাইরের সাইডটা এস লিখে দিবে, ভুল হয়ে যাবে। আমি বৃত্তটাকে টানলাম এস পদ, বুঝা গেল? এখানেও এস লিখে দিতে পারো, এটা এস পদ, কিন্তু আমি এখন লিখবো না, বৃত্তের মধ্যে কাজ হবে ওই জন্য। এবার দেখো এস পদ হয়ে গেল। এবার কথা হচ্ছে কি, এস এর, দেখো এস পদ হয়ে গেছে, এস এর সদস্য আছে না? নাই। আমি চিত্রতে ক্রস চিহ্ন আর দাগ চিহ্ন যে দিব, কোন টাকা দেখে? ইকুয়াল টু জিরো আর নট ইকুয়াল টু জিরো দেখে, এটা মাথায় রাখতে হবে। তো বলো এস এর সদস্য আছে না? নেই। নাই। জিরো মানে কি? নাই। তো লেখা আছে শূন্য শ্রেণী বা সদস্য না থাকলে বৃত্তের মধ্যে কি দিতে হবে? তো এখানে কি দিব? দাগ দিলাম। তো বৃত্তটা হচ্ছে এস পদ। বৃত্তটা কোন পদ? এস পদ। বাইরেরটা কি এস এর অংশ? বাইরেরটা এস এর অংশ নয়, এস এর অংশ শুধু বৃত্তটার ভিতরটা, বাইরে দাগ দিবা না। তো বৃত্তর ভিতরটা এস এর অংশ ধরো, কিন্তু বাইরের দিকটা কি সব হচ্ছে কি এস এর অংশ না। তো এখানে তখন বার দিব, এস এর উপরে কি দিব? বার। এটাকে বলা হয় বার। বারটা কি একটু পরে জেনে যাব। এসটা হচ্ছে আমাদের মেন টার্গেট, এখন বুঝা গেল? এবার ভূত নেই, ভূত নেই, ভূত সমান সমান কোন পদ? আর নেই চিহ্ন কি বসাবো? এটা জিরো, নট ইকুয়াল টু জিরো। তো প্রতীকী আকার যদি হয় তো কি লিখবো? এস জিরো। কটা বৃত্ত তৈরি হবে? একটা। তো চিত্র তৈরি করছি, দেখো বক্স, একটা বক্সে কি হবে? বৃত্ত হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা বোর্ড? এবার দেখো, তো এটা কোন পদ? বৃত্তটা এস পদ। হ্যাঁ, বৃত্তটা এস পদ, এটা এস এর অংশ নয়, বৃত্তটা। এবার দেখো এখানে দেখে বুঝবো ওই আছে কি নেই, বাংলা যাব না, সমীকরণ দেখে বুঝবো চিত্র কেমন হবে, সমীকরণটাই বলে দিবে চিত্র কেমন হবে। তো এস এর সদস্য আছে না? নেই। আছে? নাই। তো বলা হয়েছে নাই মানে কোন শ্রেণী? শূন্য শ্রেণী। এর মানে সদস্য নাই। শূন্য বা সদস্য না থাকলে বৃত্তের মধ্যে কি দেবো? দাগ। তো এখানে বৃত্তের মধ্যে আমি দাগ দিতে পারি।
বুঝা গেল? এসটাকে ওই জন্য বাইরে লিখছিলাম। তো এখানে কি এগুলা ভিতরটা বক্সের ভিতরটা কি এস এর অংশ? এস এর অংশ নয়। অংশ যার হবে না তার উপরে বার বসাবো। কি বসাবো? এই এস এর উপরে একটা দাগ দিয়ে দেবা, এটাকে বলা হয় বার। কি বলা হয়? হয়ে গেল অ্যান্সার। বুঝা গেল? বৃত্তের মধ্যে শূন্য শ্রেণী হলে বৃত্তের মধ্যে দাগ। তারপরে আসি অশূন্য শ্রেণীর নিয়মে কি বলছে। অশূন্য শ্রেণী যদি হয় তো বৃত্তের মধ্যে কি দিতে হবে রে? ক্রস চিহ্ন না? ক্রস চিহ্ন, ক্রস। যাই হোক, বিজ্ঞানী আছে, এখানে কটি পদ আছে? একটি পদ। তো একটি পদ মানে সবসময় ভাববো এস আছে। তো এর প্রতীকী আকার হিসাবে কি লিখতে পারি? সাংকেতিক বা প্রতীকী আকার। প্রতীকী আকার মানে সাংকেতিক আকার, মানে সংকেতটা। তো এটা বিজ্ঞানী সমান সমান কোন পদ? আছের চিহ্ন কি? আছের চিহ্ন কি? নট ইকুয়াল টু জিরো। বুঝা গেল? নট ইকুয়াল টু জিরো না মনে থাকবে হ্যাচ, কথা মনে রাখছি। ঠিক আছে? আজকাল তো মোবাইল চালিয়ে সবারই অভ্যাস, নাহলে হ্যাচ, কিন্তু এটা ভুল ভাষা, মানে নট ইকুয়াল টু বলতে হবে। তো প্রতীক আকার এস নট ইকুয়াল টু জিরো। চিত্র কেমন হবে দেখো। কটা বৃত্ত বানাবো? কটা? একটা। যেহেতু উদ্দেশ্যপদ এস আছে ওই জন্য একটা বৃত্ত। এটা কার অংশ? এস এর। এসটা আমি বাইরেও লিখতে পারি, এই বৃত্তটাকে টেনে লিখতে পারি, কিন্তু এই দাগকে টেনে না। বুঝা গেল? তো এবার বলো। এবার আমি বললাম কি সংকেত দেখে আমি চিত্র বানাবো। কি দেখে? এটা সংকেত। তো তো এবার দেখো এস এর সদস্য আছে না নেই? এটা চিহ্ন মানে কি বলেছি? আছে। আছে চিহ্ন নট ইকুয়াল টু মানে আছে। তো এস এর সদস্য আছে না নেই? আছে। তো সদস্য যদি থাকে সাধারণ ক্ষেত্রে সিঙ্গেল, অশূন্য সদস্য হলে বৃত্তের মধ্যে কি দিতে হবে? ক্রস চিহ্ন। তো এখানে কি হবে রে? এর মানে উল্টো উল্টো লাগে না? ক্রস মানে নাই লাগে না? না উল্টো, ক্রস মানে আছে বুঝাবে এখানে, মনে রাখার জন্য বললাম। হ্যাঁ, ক্রস মানে আছে, এটা কোনো কথা না। তো এস এর সদস্য আছে, আর সদস্য থাকলে বা শূন্য অশূন্য শ্রেণী হলে বৃত্তের মধ্যে কি দিতে হবে? ক্রস দিতে হবে। বুঝা গেল? তো এবার এই অংশটা হলো এস এর, এই অংশটা কার? এস এর। বাইরের অংশটা কি এস এর? না। তো যার অংশ হবে না তার উপরে বার বসবে। কি বসবে? তো এটা এস এর, এস এর অংশ নয়, ওই জন্য এস এর উপরে কি বসে গেল? বার। হয়ে গেল তোমাদের অ্যান্সার। তারপর আরেকটা আছে কবি আছে। বলো, তোমরা বলো কবি সমান সমান কি লিখবো? এস। আছের চিহ্ন কি বসাবো? ভেরি গুড, নট ইকুয়াল টু জিরো। কটা বৃত্ত হবে বলো? একটা। বক্সের মধ্যে কটা বৃত্ত? বৃত্তটা হচ্ছে এস পদ, বৃত্তটা এস পদ। ঠিক আছে? এবার দেখো, এবার আমি বললাম চিত্র যে বানাবো, দাগ দিব কি ক্রস দিব সমীকরণ দেখে বলো। এটা চিহ্ন মানে কি? আছে। এটা চিহ্ন মানে কি? আছে বুঝাচ্ছে, সদস্য আছে বুঝাচ্ছে। আছে। তো এস এর সদস্য আছে, তো সদস্য থাকলে বৃত্তের মধ্যে কি দিতে হবে? বৃত্তের মধ্যে ক্রস। এটা কি এস এর অংশ? বৃত্তটা এস এর অংশ। এস এর যার অংশ হবে না তার উপরে কি বসিয়ে দেবো? বার। এস এর উপরে বার। হয়ে গেল তোমাদের ভেন চিত্র। বুঝা গেল? ওয়াপ, এইভাবে পড়বা। আর আরেকটা আছে যেটা আমি বুঝাবো, পূরক শ্রেণী বা বৃদ্ধ শ্রেণী আসবে। পূরক শ্রেণী বুঝাবো এখন। হ্যাঁ, পূরক শ্রেণীটা দেখে নাও। তা এই তিনটা কটা নিয়ম দেখো। 1 নম্বর নিয়ম, 2 নম্বর নিয়ম মানে শূন্য অশূন্য জানলাম। এর পূরক শ্রেণী বুঝে যাব। তারপরে নিরপেক্ষ বচনের যে এ ই আই ও বচনের সমীকরণ আছে দুটি দুটি পদ করে, তাহলে বুঝতে পারবা। ভালো করে দেখো এবার।